রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাহিত্যের স্বরূপ প্রবন্ধ গ্রন্থ থেকে পাঠ। আজকের প্রবন্ধ সাহিত্যে চিত্র বিভাগ। আমরা পূর্বেই বলেছি যে সাহিত্যে চিত্র বিভাগ যদি জীবনশিল্পীর স্বাক্ষরিত হয় তবে তার রূপের স্থায়িত্ব সম্বন্ধে সংশয় থাকে না। জীবনের আপন কল্পনার ছাপ নিয়ে আঁকা হয়েছে যেসব ছবি, তারই রেখায় রেখায় রঙে রঙে সকল দেশে সকল কালে মানুষের সাহিত্য পাতায় পাতায় ছেয়ে গেছে। তার কোনোটা বা ফিকে হয়ে এসেছে, ভেসে বেড়াচ্ছে ছিন্নপত্র তার আপন কালের স্রোতের সীমানায়। তার বাইরে তাদের দেখতেই পাওয়া যায় না। আর কতকগুলি আছে চিরকালের মতন, সকল মানুষের চোখের কাছে সমুজ্জ্বল হয়ে। আমরা একটি ছবির সঙ্গে পরিচিত আছি, সে রামচন্দ্রের। তিনি প্রজারঞ্জনের জন্যে নিরপরাধা সীতাকে বনবাস দিয়েছিলেন। এত বড় মিথ্যা ছবি খুব অল্পই আছে সাহিত্যের চিত্রশালায়, কিন্তু যে লক্ষণ আপন হৃদয়ের বেদনার সঙ্গে অমিল হলে অধৈর্যের সঙ্গে উড়িয়ে দিতেন শাস্ত্রের উপদেশ এবং দাদার পন্থার অনুসরণ, অথচ চিরাভ্যস্ত সংস্কারের বন্ধনকে কাটাতে না পেরে নিষ্ঠুর আঘাত করতে বাধ্য হয়েছেন আপন শুভবুদ্ধিকে, যার মতন কঠিন আঘাত জগতে আর নেই, সেই সর্বত্যাগী লক্ষণের ছবি তার দাদার ছবিকে ছাপিয়ে চিরকাল সাহিত্যে উজ্জ্বল হয়ে থাকবে। ওদিকে দেখো ভীষ্মকে, তার গুণগানের অন্ত নেই, অথচ কৌরব সভার চিত্রশালায় তার ছবির ছাপ পড়ল না। তিনি বসে আছেন একজন নিষ্কর্মা ধর্ম উপদেশ প্রতীক মাত্র হয়ে। ওদিকে দেখো কর্ণকে, বীরের মতন উদার, অথচ অতি সাধারণ মানুষের মতন বারবার ক্ষুদ্রাশয়তায় আত্মবিস্মৃত। এদিকে দেখো বিদুরকে, সে নিখুঁত ধার্মিক, এত নিখুঁত যে সে কেবল কথাই কয়, কিন্তু কেউ তার কথা মানতেই চায় না। অপরপক্ষে স্বয়ং ধৃতরাষ্ট্র ধর্মবুদ্ধির বেদনায় প্রতি মুহূর্তে পীড়িত, অথচ স্নেহে দুর্বল হয়ে এমন অন্ধভাবে সেই বুদ্ধিকে ভাসিয়ে দিয়েছেন যে যদিচ জেনেছেন অধর্মের এই পরিণাম তার স্নেহাস্পদের পক্ষে দারুণ শোচনীয়, তবু কিছুতে আপনার দোলায়িত চিত্তকে দৃঢ়ভাবে সংযত করতে পারেননি। এই হল স্বয়ং জীবনের কল্পিত ছবি। মনুসংহিতার শ্লোকের উপরে উপদেশের দাগা বুলোনো নয়। এই ধৃতরাষ্ট্র রাজ্য হারালেন, প্রাণাধিক সন্তানদের হারালেন, কিন্তু সাহিত্যের সিংহাসনে এই দিগ্ভ্রান্ত অন্ধ তিনি চিরকালের জন্য স্থির রইলেন। রূপসাহিত্যে তাই যখন দেখি কবি তার নায়কের পরিমাণ বাড়িয়ে বলবার জন্যে বাস্তবের সীমা লঙ্ঘন করেছেন, আমরা তখন শতই সেটাকে শোধন করে নিই। আমাদের সত্যলোকের ভীম কখনোই তালগাছ উপড়ে লড়াই করেননি, এক গদাই তার পক্ষে যথেষ্ট। রূপের রাজ্যে মানুষ ছেলে ভুলিয়েছিল যে যুগে মানুষ ছেলে মানুষ ছিল। তারপর থেকে জনশ্রুতি চলে এসেছে বটে, কিন্তু কালের হাতে ছাঁকাই পড়ে মনের মধ্যে তার সত্য রূপটুকু রয়ে গেছে। তাই হনুমানের সমুদ্র লঙ্ঘন এখনও কানে শুনি, কিন্তু আর চোখে দেখতে পাইনি, কেননা আমাদের দৃষ্টির বদল হয়ে গেছে। রসের ভোজেও এই কথা খাটে। সেখানে সেই ভোজে যেখানে জীবনের সহস্তের পরিবেশন, সেখানে রসের বিকৃতি নেই। শিশুকৃষ্ণ চাঁদ দেখবার জন্য কান্না ধরলে পর যে সাহিত্যে তার সামনে আয়না ধরে তার নিজের ছবি দেখিয়ে তাকে সান্ত্বনা করেছিল, সেখানে এই রচনা নৈপুণ্যে ভক্তরা যতই হায় হায় করে উঠুক, শিশু বাৎসল্যের এই রসের কৃত্রিমতা কোনো দেশের অভ্যেসের আসরে যদি বা মূল্য পায়, মহাকালের পণ্যশালায় এর কোনো মূল্য নেই। এই কাব্যের কৃত্রিমতার কুস্বাদ যদি বদল করতে চাও, তাহলে এই কবিতাটি পড়ো। দধিমন্থ ধ্বনি শুনুইতে নীলমণি, আউল সঙ্গে বল রাম, যশোমতি হেরিমুখ পাউল মরমে সুখ, চুম্বয়ে চান্দ বয়ান। কহে শুনো যাদুমণি তোরে দিব ক্ষীরননি, খাইয়া নাচহ মোর আগে। নবনী লোভিত হরি মায়ের বদনে হেরি, করপাতি নবনীত মাগে। রানী দিল পরিকর খাইতে রঙ্গিমাধর, অতি সুশোভিত ভেল তাই। খাইতে খাইতে নাচে কোটিতে কিঙ্কিণে বাজে, হেরিহর শীত ভেল মায়।
নন্দ দুলালে নাচে ভালি, ছাড়িল মন্থন দণ্ড, উথলিল মহানন্দ, সঘনে দেই করতালি। দেখো দেখো রোহিণী, গদ গদ কহে রানী, জাদুয়া নাচিছে দেখো মোর। ঘনরাম দাসে কয়, রোহিণী আনন্দময়, দোহু ভেল প্রেমে বিভোর। এ যে আমাদের ঘরের ছেলে, এ চাঁদ তো নয়। এ রস যুগে যুগে আমাদের মনে সঞ্চিত হয়েছে। মা চিরকাল একে লোভ দেখিয়ে নাচিয়েছে, চাঁদ দেখিয়ে ভোলায়নি। রসের সৃষ্টিতে সর্বত্রই অত্যুক্তির স্থান আছে, কিন্তু সে অত্যুক্তিও জীবনের পরিমাণ রক্ষা করে তবে নিষ্কৃতি পায়। সেই অত্যুক্তি যখন বলে পাষাণ মিলায় যায় গায়ের বাতাসে, তখন মন বলে এই মিথ্যে কথার চেয়ে সত্য কথা আর হতে পারে না। রসের উত্তুক্তিতে যখন ধ্বনিত হয় লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখুনু তবু হিয়ে জুড়নো নো গেল, তখন মন বলে যে হৃদয়ের মধ্যে প্রিয়তমকে অনুভব করি, সেই হৃদয়ে যুগ যুগান্তরের কোনো সীমাচিহ্ন পাওয়া যায় না। এই অনুভূতিকে অসম্ভব উত্তুক্তি ছাড়া আর কী দিয়ে ব্যক্ত করা যেতে পারে? রস সৃষ্টির সঙ্গে রূপ সৃষ্টির এই প্রভেদ। রূপ আপন সীমা রক্ষা করেই সত্যের আসন পায়, আর রস সেই আসন পায় বাস্তবকে অনায়াসে উপেক্ষা করে। তাই দেখি সাহিত্যের চিত্রশালায় যেখানে জীবনশিল্পীর নৈপুণ্য উজ্জ্বল হয়ে উঠেছে, সেখানে মৃত্যুর প্রবেশদ্বার রুদ্ধ, সেখানে লোকখ্যাতির অনিশ্চয়তা চিরকালের জন্যে নির্বাসিত। তাই বলছিলেন, সাহিত্যে যেখানে সত্যকার রূপ জেগে উঠেছে সেখানে ভয় নেই। চেয়ে দেখলে দেখা যায় কি প্রকাণ্ড সব মূর্তি, কেউ বা নীচ শকুনির মতো, মন্থরার মতো, কেউ বা মহৎ ভীমের মতো, দ্রৌপদীর মতো আশ্চর্য মানুষের অমর কীর্তি জীবনের চিরস্বাক্ষরিত। সাহিত্যের এই অমরাবতীতে যারা সৃষ্টিকর্তার আসন নিয়েছেন, তাদের কারো বা নাম জানা আছে, কারো বা নেই, কিন্তু মানুষের মনের মধ্যে তাদের স্পর্শ রয়ে গেছে। তাদের দিকে যখন তাকাই তখনই সংশয় জাগে নিজের অধিকারের প্রতি। আজ জন্মদিনে এই কথাই ভাববার, রসের ভোজে কিংবা রূপের চিত্রশালায় কোনখানে আমার নাম কোন অক্ষরে লেখা পড়েছে। লোকখ্যাতির সমস্ত কোলাহল পেরিয়ে এই কথাটি যদি দৈববাণীর যোগে কানে এসে পৌঁছতে পারত, তাহলেই আমার জন্মদিনের আয়ু নিশ্চিত নির্ণীত হতো। আজ তা বহুতর অনুমানের দ্বারা জড়িত বিজড়িত। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাহিত্যের স্বরূপ প্রবন্ধ গ্রন্থ থেকে পাঠ। আজকের প্রবন্ধের শিরোনাম ছিল সাহিত্যে চিত্র বিভাগ। এটি লেখা হয়েছিল শান্তিনিকেতনে 1348 সালের বৈশাখ মাসে। পাঠে ছিলাম আমি, অরুময় চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র প্রবন্ধ সাহিত্যের শ্রুতিরূপ শোনার জন্য অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে।